অনেক শখ করে টাকা পয়সা খরচ করে কাঠের ফার্নিচারগুলো বানিয়েছিলাম। এখন মনে হচ্ছে যে অনেক বড় ভুল করে ফেলেছি। কাঠের ফার্নিচার না বানিয়ে আমি যদি প্লাস্টিক বোর্ড দিয়ে বানাতাম তাহলে হয়তো বা আজকে আমার এই ভোগান্তির মধ্যে পড়তে হতো না। তো এখানে আমি এই তাকটা বানিয়েছিলাম আমার বরকাগুলো সব রাখার জন্য, কিন্তু দেখেন কি পরিমাণে ফাঙ্গাস পড়ে যায়। এর মধ্যে আমি অনেক কিছু ব্যবহার করেছি। বার্নিশের যে লিকুইডটা ছিল সেটাও আমি ব্যবহার করেছি, তারপর কেরাসিন যে তারপিনটা থাকে সেটাও আমি ব্যবহার করেছি। দেওয়ার পরে 2-3 দিন ভালো থাকে, তারপর আবার ফাঙ্গাস পড়ে যায়। তো এই জন্য এখানে আমি কিছুই রাখতে পারি না, নিচে উপরে এই দুইটা তাক খালিই থাকে। তো এভাবে ফাঙ্গাস পড়ে থাকলে তো কিছু রাখা যায় না। তো কত শখ করে আমি এই ফার্নিচারগুলো বানিয়েছিলাম। এখানে আমি বরকা রাখবো, তো আফসোস কিছুই এখন পর্যন্ত রাখতে পারছি না। কাঠের ফার্নিচারগুলো যে এরকম হবে আমি আসলে বুঝতে পারিনি। তো এখন লাস্ট আরেকটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে সরিষার তেল। যদি এটাতেও কাজ না হয় পরবর্তীতে আমি গোল্ডেন কালার রং দিয়ে ভিতরে পুরো সম্পূর্ণটাই দিয়ে দিব, হয়তো বা সেটা দিলে কাজ হবে। তো সেটা দেওয়ার আগে আমি ভাবলাম যে সরিষার তেলটা দিয়ে দেখি, কারণ সরিষার তেল কাঠের ফার্নিচারগুলো দিলে কিন্তু এমনি অনেক চকচক করে। আর ভাবলাম যে যদি ফাঙ্গাসটা প্রতিরোধ করা যায় সরিষার তেল দিয়ে তাহলে তো ভালো, আমার খরচটা একটু কমবে। তা না হলে গোল্ডেন কালার রং কিনতে গেলে দেখা যাবে যে আমার একটু খরচটা বেশি হবে। তো সেজন্য আমি এখন সরিষার তেল দিয়ে সম্পূর্ণ ফার্নিচারটা ভালো করে একটু মুছে নিব, ফাঙ্গাসটা যাতে দূর করার জন্য আর কি। কতটা কি হবে আসলে বলতে তো পারছি না, তো চেষ্টা করছি। এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব ভালো করে একটু মুছে নিয়েছিলাম। ফাঙ্গাসটা তো এখন নেই, আর কাঠের ফার্নিচারটা কিন্তু চকচক করছে দেখতে। তো দেখা যাক কতদিন ভালো থাকে। যদি ফাঙ্গাস না পড়ে তাহলে হয়তো বা এখানে আমি আমার পছন্দের জিনিসগুলো রাখতে পারবো। তো কাঠের ফার্নিচারগুলো কীভাবে যে এমন হয় আসলে ভালো লাগে না। তো কিচেনেও কিন্তু সেম অবস্থা, যতগুলো কাঠের ফার্নিচার আছে সবগুলোতে একই অবস্থা। তো এগুলো করতে করতে দেখা যায় যে আমার অনেকটা সময়ও ব্যয় হয়, আর ভালো লাগে না নিজের কাছেও। টাকা খরচ করে একটা জিনিস করলে সেটা যদি ব্যবহার করা না যায় আর ভোগান্তিতে পড়তে হয় তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। অনেকক্ষণ তো বকবক করলাম, এবার চলে যায় রান্না বান্নায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই কেন জানি অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। তো অনেক দিন যাবৎ হালিম রান্না করব ভাবছি, কিন্তু রান্না করা হচ্ছে না, যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম যে হালিমটা রান্না করে নেই। এদিকে রুটি বানানোর জন্য আটার ময়ানটা আমার রেডি হয়ে গেছে, আর সালাদের জন্য কিছু কেটে নিয়েছি সবজি। আর আমি অফ ক্যামেরাতে হালিমটাও রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে। এখন ঝটপট রুটি বানাবো, আর হালিমের সাথে গরম গরম রুটি কিন্তু খেতে ভালো লাগে। তো রুটির ময়ানটা আমি ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে রুটি বানালে রুটিটা কিন্তু অনেক সফট থাকে, আর খেতেও ভালো লাগে, ফুলকো ফুলকো হয় অনেক। তো আমি সব সময় যখনই ঘরে হালিম বানাই তখনই আমি এভাবে রুটি বানিয়ে নিই, কারণ এভাবে রুটি বানালে দেখা যায় আমাদের আর অন্য কিছু প্রয়োজনও হয় না। হালিমের সাথে রুটি, তারপরে পরোটা, এগুলোই ভালো লাগে, এমনি কিন্তু হালিম খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ বেরেস্তা, তারপরে শসা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আজকে আমার ভিডিওটা। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।